আচ্ছা, নবাব নন্দিনীর পর বাকি কখনো হলে গিয়ে দেখেছো সিনেমা? ইদানিং কোনো সিনেমা? আমার নিজের ছবি না। ভালো করেছো। বেঙ্গলি ইন্ডাস্ট্রির লাভার বয়, চকলেট বয় এবং জামাই নামে পরিচিত আমাদের হিরণ চ্যাটার্জি তার ফিল্মি ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে টিএমসি বিজেপি করে। আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভালোবাসা, তার আশীর্বাদে এবং তার নীতি অনুসরণ করে যেন আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। যে তৃণমূল জয়েন করবে, দীপক অধিকারী থেকে নুসরাত জাহান থেকে শুরু করে সায়নী ঘোষ, দেখবেন তারাই হয় মানে লালার টাকা নিচ্ছে, ওর টাকা নিচ্ছে, এর টাকা চুরি করছে, গরু চোরের টাকা চুরি করছে। আমাদের এই চকলেট বয় 4টে মুভি সুপারহিট দেওয়ার পর কেমন যেন এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে উধাও হয়ে যেতে থাকে, যেখানে সমস্ত প্রডিউসাররা সব থেকে বেশি টাকা খরচা করত চোখ বন্ধ করে তার উপরে, মানে তার মুভির ওপরেই। যেমন 2008 সালে আসা ভালোবাসা ভালোবাসা মুভি, এই মুভিতে 3 কোটি টাকা খরচ করা হয়েছিল, যেটা বেঙ্গলি মুভির এই 2008 সালে সব থেকে বেশি এক্সপেন্সিভ মুভি ছিল। তার সাথে সাথে কিন্তু দেবের মন মানে নাও এসেছিল, যেটা 1.5 কোটি বাজেটের ছিল। মানে বেসিক্যালি সেই সময় কিন্তু চোখ বন্ধ করে প্রডিউসাররা ভরসা করতো এই হিরণকে। কিন্তু কি এমন হচ্ছে তার সাথে যে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে তার নামটা পুরোপুরি ভাবেই মুছে যাচ্ছে? সবকিছুই বিস্তারিত ভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে আমাকে আমার ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, তাই না? আমি এখন ভাড়া বাড়িতে থাকি, আমার সিনেমা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে অভিনয় করা যাচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি is controlled and dominated by তৃণমূল কংগ্রেস। হিরণময় চট্টোপাধ্যায় ওরূপে হিরণ চ্যাটার্জি 19 ডিসেম্বর 1995 সালে হাওড়া সাব ডিভিশনের উলবেড়িয়া নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার অনেক ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল, তারপরে অনেক সংঘর্ষ করে তিনি এবং তার দিদি বড় হয়েছে। তিনি প্রথমে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতো, তারপরে রাস্তা তৈরি কাজের জন্য তিনিও কাজ করেছেন এবং তারপরে তার ক্যারিয়ারটা শুরু করেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মানে মুম্বাইতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সিনিয়র ম্যানেজার হিসাবে। এরপরে তিনি 2007 সালে এক অডিশনের মাধ্যমে নবাব নন্দিনী মুভিতে লিড রোলে চান্স পায়। মুভিটা ডাইরেক্ট করেছিল হরনাথ চক্রবর্তী এবং মুভিটা লিখেছিল অঞ্জন চৌধুরী, এবং তার প্রথম মুভিটাই কিন্তু সুপারহিট হয়েছিল। মুভিটার গানগুলো তো ভালো চলেছিল, আজ মন হারাতে, চুপি চুপি চুরি করে, কেমন আছো বলো, সমস্ত গানই কিন্তু ভালোই চলেছিল। এবং এই মুভিটার জন্য তো তিনি বেস্ট অ্যাকশন হিরোর অ্যাওয়ার্ডও পায়, এবং তিনি সেই মুভির প্রমোশনের এক ইন্টারভিউতে বলেছেন যে তিনি উলবেড়িয়ার এক অত্যন্ত গ্রামের ছেলে এবং তিনি ছোটবেলায় আশ্রম থেকেই বড় হয়েছে। আমি যখন গ্রামের উলবেড়িয়ার একটা গ্রামের ছেলে ছিলাম, তো ডেফিনেটলি ওখানে থেকে স্বপ্ন দেখা যে আমি কখনো অভিনেতা হব। মানিকতলাতে এসে একটা আশ্রমে বড় হয়েছি। তারপরে যখন তিনি কলেজ লাইফে গেল তখন তিনি রাজনীতিতে ঢুকেছিল। এই রাজনীতির কারণেই তিনি কিন্তু তার প্রথম পরীক্ষায় দিতে পারেনি। এবার আসি তার মুভির কথায়। প্রথম দিকে তিনি যখন তার মুভিটা থিয়েটারে দেখতে গিয়েছিল তখন খুব অল্প সংখ্যকই মানুষ ছিল এবং তাদের রিভিউ কিন্তু ভালো ছিল। পাবলিক যারা দেখছেন খুব অল্প সংখ্যক লোক ছিল, খুব একটা বেশি ছিল না, বাট যারা দেখছে তারা এনজয় করছে, প্রত্যেক জায়গায় হাততালি দিচ্ছে, কখনো সিটি দিচ্ছে। তারপরে আস্তে আস্তে মুভিটা ভালোই চলে এবং সেটা সুপারহিট হয়। এরপরে 2008 সালে রবি কিনাগির দ্বারা পরিচালিত একটি মুভি আসে ভালোবাসা ভালোবাসা। এটাই তার সেকেন্ড মুভি ছিল এবং তার কো অ্যাক্টর ছিল শ্রাবন্তী চ্যাটার্জি। মুভিটি 5 সপ্তাহ সাকসেসফুলি ভাবে চলার পর মুভিটির প্রডিউসার অশোক ধানুকা এই মুভিতে একটা গান অ্যাড করেছিল, যার নাম হলো বলো রাজা চাই কেমন রানী। যদিও গানটিও সেরকম চলেনি, কিন্তু মুভিটি কিন্তু সুপারহিট হয়েছিল। মুভিটার কাহিনীটা হলো পিতা ও পুত্রের গভীর সম্পর্ক নিয়ে। না না না, এতটাও গভীর সম্পর্ক না। কাহিনীটা যদি একটু করে বলা হয়, সিধু নামের একটি যুবক যে তার বাবা অরিন্দমের নিয়ন্ত্রণে অতিষ্ঠ, মানে তার বাবা তাকে প্রচুর নিয়ন্ত্রণ করতো, যেমন তার জীবন, তার কেরিয়ার, এবং তার মানসী নামে একটা মেয়েও ঠিক করে রেখেছিল তাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সিধু স্বাধীনতার স্বপ্ন দেখে এবং প্রিয়া নামের একটি প্রাণবন্ত ইঞ্জিনিয়ারিং ছাত্রীর প্রেমে পড়ে। বাগদান থাকা সত্ত্বেও সিধু প্রিয়াকে তার পরিবারের কাছে নিয়ে আসে এবং তার যোগ্যতা প্রমাণ করার জন্য প্রিয়ার পরিবারকে
জয় করে নিলেও সংঘাতের সৃষ্টি হয়, যার ফলে প্রিয়া চলে যায়। শেষে অরিন্দম তার ভুল বুঝতে পারেন এবং সিধুর পছন্দকে সমর্থন করেন এবং সর্বশেষে সিধু এবং প্রিয়ার বিয়েতে সম্মতি হওয়ার মাধ্যমে শেষ হয়ে যায় গল্পটি। 2.7 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে সুপারহিট হয় এবং মুভির গানগুলোও তো ভালোই চলেছিল, যেমন বলতো লোকে বাসলে ভালো, হালকা হালকা এই একটু মেলামেশা, একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে, গুরুজনে বলে প্রেম করো না, একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে, হালকা হালকা এই একটু মেলামেশা, বলতো লোকে বাসলে ভালো। এবং তার এই মুভিটি মোস্ট এক্সপেন্সিভ বেঙ্গলি মুভি ছিল 2008 সালের। মানে 2008 সালে আরো মুভি মনে ছিল, যেমন দেবের মন মানে না, শুকনো লঙ্কা, লক্ষ্যভেদ, মানে সমস্ত মুভির থেকে তার মুভির বাজেটই বেশি ছিল। কারণ একটাই, সেটা অনেক বড় লোকেশনে গিয়ে শুট করা হয়েছিল অস্ট্রেলিয়াতে। তার সাথে দেবের মুভিটা 1.5 কোটি টাকা বাজেটের হয়েছিল, শুকনো লঙ্কা 2.5 কোটি টাকা বাজেটের হয়েছিল এবং লক্ষ্যভেদ 65 কোটি টাকার বাজেটের হয়েছিল। ঠিক সেই সালেই মানে 2008 সালেই হরনাথ চক্রবর্তীর দ্বারা পরিচালিত তার আরেকটা মুভি আসে চিরসাথী। এই মুভিতে তার সাথে অভিনয় করেছিল কোয়েল মল্লিক এবং তারপর থেকে কিন্তু তার আর কোয়েল মল্লিকের একটা বিরাট বড় জুটি হয়ে যায়। যদিও মুভিটি বক্স অফিসে সেরকম পারফরমেন্স করতে পারেনি, মানে 85 লক্ষ টাকা বাজেটের মুভি বক্স অফিসে 47 লক্ষ টাকা কালেকশন করে পুরোপুরিভাবে ডিজাস্টার হয়ে যায়, কিন্তু এই মুভির থেকে কিন্তু হিরণ চক্রবর্তী একটা ট্যাগ পেয়েছিল যার নাম হলো লাভার বয়। মানে তাকে সবাই লাভার বয় বলেই চিনতে থাকে। মুভিটির গানগুলোও সেরকম চলেনি এবং মুভিটি বক্স অফিসেও সেরকম পারফরমেন্স করতে পারেনি। কোয়েল তো এক ইন্টারভিউতে বলেই ছিল যে এই মুভিটার গানের দিকেই বেশি জোর দেওয়া হয়েছে, মানে আমাদের মুভি শুট করার আগে গান শুট করতে হয়েছিল। এবারে আবার উল্টোটা হয়েছে, আমাদের গান দিয়ে শুরু হয়েছে, মানে ফার্স্ট টাইম আমার অন্তত আমার এক্সপিরিয়েন্সে যে একটা ছবি শুরুই হয়েছে শুধু গান দিয়ে। মানে বেসিক্যালি বলতে গেলে গানের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল, কিন্তু গানগুলোও যেরকম চলেনি এবং মুভিও সেরকম চলেনি। যতই ফ্লপ হোক বা যাই হোক, সেই সময় কিন্তু হিরণের ফ্যান ফলোয়িং আস্তে আস্তে বাড়ছিল। মানে সবাই কিন্তু তাকে হ্যান্ডসাম, চকলেট বয়, লাভার বয় বলছিল। কিন্তু একটু ভুলের কারণেই মানে 2009 সালের পর থেকে কিন্তু তার কেরিয়ারটা আস্তে আস্তে ডাউনই হতে থাকে। মানে তারপরে তিনি যে মুভিগুলো সিলেক্ট করে, জ্যাকপট, মা আমার মা, উলট পালট, রিক্স, মন যে করে উড়ু উড়ু, এইসব মুভিগুলো কিন্তু পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়, মানে সেরকম চলেই না। তারপরে যখন 2012 সালে মাচো মস্তান মুভিটা আসে, একটা অ্যাকশন মুভি, যেই মুভিটি বক্স অফিসে 1.4 কোটি টাকা কালেকশন করেছিল, কিন্তু মুভিটির গানগুলো গান হয়েই রয়ে গেছে। মুভির একটা গানও সেরকম চলে না এবং মুভিটা সেরকম পারফরমেন্সও করতে পারে না। তারপর থেকে হিরণের যত মুভিগুলোই আসে সবগুলো একটা কমেডি টাইপের, মানে আলাদা জনারায় চলে গেছে তিনি। মানে তার মুভি সিলেকশন গুলো একদমই বাজে ছিল। যেমন তারপরে তার মুভিগুলো যেরকম আসে, উদাহরণ দিলেই বুঝে যাবে, যেমন ধরো লে হালুয়ালে, জামাই 420, মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধি, জিও পাগলা, হইচই আনলিমিটেড, জামাই বদল, থাইকিরি, জিও জামাই, এই সব মুভিগুলো তার কেরিয়ারটাকেই খতম করে দিয়েছে। যদিও কিছু কিছু মুভিগুলো চলেছিল, কিন্তু চললেও কিন্তু তার ইমেজটা কিন্তু আর ক্লিন করতে পারেনি। মানে ওই লাভার বয়, চকলেট বয় থেকে তিনি একটা জামায়ে পরিণত হয়েছে যে শুধু কমেডি করে বেড়ায়। তিনি তার লাভার বয়ের আন্দাজে একটা মুভি করেছিল, মজনু মুভি, সেই মুভিটাও কিন্তু সেরকম চলেনি এবং 2017 সালে তিনি তার প্রোডাকশনে মানে নিজে প্রডিউস করা একটা মুভি বের করেছিল, মেহের আলী, যে মুভিটাও বক্স অফিসে পুরোপুরি ভাবে ডিজাস্টার হয়ে যায় এবং এরপরে তো তার কাছে কোনো টাকাই থাকে না। তিনি তার ইন্টারভিউতে বলে, আজকে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে আমাকে আমার ফ্ল্যাট বিক্রি করতে হবে, আমার সিনেমা বন্ধ হয়ে গেছে। তার পলিটিক্যাল কেরিয়ার, মানে তিনি যখন কিন্তু তার মুভি কেরিয়ারটা শেষ হতে থাকে, তারপরে কিন্তু তিনি আস্তে আস্তে পলিটিক্যালের দিকে যেতে থাকে। যেমন ধরো প্রথমে কিন্তু তিনি যখন কলেজ লাইফে ছিল তখন কিন্তু তুমি তৃণমূলের হয়ে রাজনীতি করতো এবং তিনি তো মমতাকে অনেক ভালো ভালো কথা বলেছিল। তারপরে তিনি কিছুদিন পলিটিক্স থেকে বেরিয়ে এসে আবার যখন তৃণমূল কংগ্রেসে জয়েন হতে গেল, তার একটু বেশি ডিমান্ড ছিল বলে তাকে নাকি টিএমসিতে আর নেওয়া হয়নি। তারপরে তিনি পাল্টি খেয়ে বিজেপিতে চলে গেল। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি এবং সেখানেই শুরু হলো তার আলাদা জার্নি। মানে তিনি যত মুভিতে একটু কাজ পেত সেগুলো বন্ধ হয়ে গেল যখন তিনি এই ইন্ডাস্ট্রির ডার্ক সাইডটা আমাদের মাঝে তুলে ধরলো, মানে পাবলিকালি সেগুলো সবকিছু ফাঁস করে দেয়। মানে যেখানে তিনি বলে এখন এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পাওয়ার রয়েছে এই টিএমসি, মানে টিএমসির সাথে তুমি যদি যুক্ত না থাকো তাহলে তোমার মুভিটা সেরকম ভাবে ডিস্ট্রিবিউশনই হবে না। বাংলা ফিল্মের প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী সবাই এই তৃণমূল কংগ্রেসের
পিছনে দৌড়াচ্ছে। এবং এই রাজনীতিতেও এসে কিন্তু তিনি দেবের পিছনেও লেগেছিল এবং সেখান থেকেও তিনি কিন্তু অনেকটাই ব্যাকল্যাশ পেয়েছিল দেবের ফ্যানদের থেকে। মানে দেবের একটা অনেক বড় ফ্যান বেস রয়েছে, এখান থেকেও তিনি অনেক হেট পায় এবং তার জন্য কিন্তু তার কেরিয়ারে অনেকটাই ইফেক্ট পড়ে। তুমি আমার গলায় ছুরি বসাবে আর আমি মুখ বুজে থাকবো? কিছুদিন আগে শুনলাম তিনি তার ফ্ল্যাটটাও বেচে দিয়েছে, এখন নাকি তিনি ভাড়া বাড়িতে থাকে। মানে তার ক্যারিয়ারের রাজনীতিটা একটু সোজা ভাষায় বললে, তিনিই কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল, তিনি নিজেই বলেছিল তিনি রাজনীতি বোঝে না, তারপরেও তিনি রাজনীতিতে আসে এবং তার সমস্ত কেরিয়ারকে ধ্বংস করে দেয়। কারণ দেখো, রাজনীতি সত্যি কথা বলতে আমি আজও বুঝি না, কোনোদিনও বুঝতাম না। মানে এখন রাজনীতি একটা খেলার মতো, মানে এ এর বিরুদ্ধে বলে, এ এর বিরুদ্ধে বলে। কিন্তু হিরান চ্যাটার্জি কিন্তু একটা সত্যিই ভালো মানুষ। তার যতগুলো ইন্টারভিউ দেখেছি যেখানে তিনি সব থেকে বেশি নম্রভদ্র ছিল। এই হিরান চ্যাটার্জিকে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।